26-27 বছর আগেকার কথা, তার বেশিও হতে পারে। তখন সবে চাকরি পেয়েছি। প্রথম পোস্টিং নিজের জেলা মালদহতে। প্রেম আগে থেকেই ছিল, এবার বিয়েটা সেরে ফেললাম। তার 1 বছর পরে এলো বদলির চিঠি। বালুরঘাটে, দক্ষিণ দিনাজপুর। বালুরঘাটের রেল স্টেশনের কাছে কিছুদিন ভাড়ায় থাকার পরে সরকারি কোয়ার্টার্স পেলাম। 5 তলা বাড়িটার সবকটা ফ্ল্যাটই সরকারি কর্মচারীদের জন্য বরাদ্দ। আমাদের 4 তলার ফ্ল্যাটটা 2 কামরার, দক্ষিণ পশ্চিমমুখী বারান্দা, প্রচুর হাওয়া বাতাস। বারান্দা এসে দাঁড়ালে সামনের ঘাসে ঢাকা মাঠ আর মাঠের উত্তর দিকে একটা জলাশয় দৃষ্টিগোচর হয়। দূরে দূরে নতুন বাড়িঘর উঠছে, চারদিকে গাছগাছালি প্রচুর। সবকিছু দেখে শুনে আমার স্ত্রী অদিতির ভারী পছন্দ হলো ফ্ল্যাটটা। সে লেগে গেল ঘর গুছাতে। তার তৈরি করা ফর্দ মিলিয়ে মিলিয়ে আমি কিনে আনতে লাগলাম স্টোভ, বাসনকোসন, আনাজপাতি, বিছানাপত্র, এই সব। ততদিনে বুঝে গেছি সদর বালুরঘাট যাকে বলে, এটা ঠিক সেই রকম জায়গা নয়, বরং খানিকটা শহরতলি এলাকা। তবে এখন অবশ্য জানি না জায়গাটার কি অবস্থা হয়েছে। সেই সময় এই অঞ্চলটাকে বলা হতো মনোরঞ্জন কলোনি। অফিসে জয়েন করে দেখলাম মালদহের অফিসের তুলনায় এখানে কাজের চাপ বলতে তেমন কিছুই নেই। ফাইল পড়ে আছে বিস্তর, কিন্তু কাজ করতে চাইলেই তো হবে না। বেশ কিছু টেবিল ঘুরে তবে আমার টেবিলে আসবে ফাইল, আর সেখানেই যত বিপত্তি। আমার ঊর্ধ্বতন এক সহকর্মী ছিলেন তারাদাস বারিক। তখনই বয়স 56 ছাড়িয়েছে। গল্পের বই পড়তে দারুণ ভালোবাসতেন। বাড়িতে পড়তেন, অফিসেও নিয়ে আসতেন। তার কাছে পেন্ডিং ফাইলের জন্য তাগাদা করলে তিনি ভারী অমায়িক হাসতেন। নামের মাহাত্ম্যে কিনা কে জানে, তিনি প্রায় তারানাথ তান্ত্রিক থেকে নানা উক্তি ছাড়তেন। বলতেন, দাসবাবু জীবনটা মূলত আয়েশ করার জন্য, মাঝে 2-1টা চাকরি বা ব্যবসা করলেন বলেই তিনি ফের বইয়ে ডুবে যেতেন। হয়তো উক্তিটা ঠিক মতো আজ আমার মনে নেই, কিন্তু খুব অবাক হয়ে তাকিয়ে থাকতাম তার দিকে। মনে আছে, কখনো কখনো বিরক্তিও জাগত। যাক, আমার গল্প তারাদাস বারিককে নিয়ে নয়, অষ্টমীকে নিয়ে। এখানে আসার মাস 5 পরেই অদিতি সন্তান সম্ভবা হলো। তারও মাস 4 পরে আমরা দুজনেই টের পেলাম এবারে একটা ঠিকই কাজের লোক না রাখলেই নয়। অদিতি কার কার সঙ্গে যেন কথা বলে একজন কাজের মহিলা ঠিক করে ফেলল, নাম অষ্টমী। প্রথম যেদিন সে এলো দেখে আমার কেমন একটা মিশ্র অনুভূতি হলো। মধ্যম উচ্চতা, শীর্ণ চেহারা, মাজা মাজা গায়ের রং, সারা মুখে বসন্তের দাগ। কিন্তু তাকে দেখে কেমন লাগলো সেটা কোনো কাজের কথা নয়। যে জন্য তাকে রাখা, সেই কাজটাই হলো আসল ব্যাপার। একদিন অফিস থেকে ফিরে বেশ অবাক হলাম। প্রায় মাস 7 ধরে দেখা চেনা ফ্ল্যাটটা ভারী অন্যরকম লাগলো। অদিতির মুখে হাসি। এইভাবে কে গোছালো? অদিতি জানালো, অষ্টমী। আমি মুখে কিছু না বললেও মনে মনে প্রশংসা না করে পারলাম না। শুধু গোছানোই নয়, দেখলাম বেশ কিছু অস্থাবর সম্পত্তি এরই মধ্যে জায়গাও পরিবর্তন করেছে। মহিলার বেশ রুচি জ্ঞান আছে তো, হতে পারে কোনো বড় ঘরের মহিলা। হয়তো অবস্থার বিপাকে এই কাজ করতে বাধ্য হচ্ছে। যদিও পরে আরো 2-4 তার দিকে আর চোখে তাকিয়েও চেহারায় সেই বড় ঘরানার তিল মাত্র উপস্থিত টের পেলাম না। যাই হোক, অষ্টমীর হাতের কাজ যে দুর্দান্ত সেটা তর্কাতীত ব্যাপার। অদিতির ইচ্ছে প্রবল, কিন্তু সাধ্য কম। ফলে ধীরে ধীরে কড়াইয়ের নিচে কালির আভাস, থালার কোণে দাগ, স্টোভের পাশে জমে ওঠা ময়লা, এইসব দৃষ্টিগোচর হচ্ছিল। অষ্টমী আসার দিন 2 পরে দেখলাম সেসব উধাও। খেতে বসে ঝকঝকে ভাতের হাঁড়ি দেখে বললাম, কিনলে নাকি? সে জানালো, পুরোটাই অষ্টমীর হাতে পড়ে তার রূপ খুলেছে। আশ্চর্য, ওই কাটি কাটি সদৃশ হাতে এত জোর! সবই ঠিক ছিল, কিন্তু একটা ব্যাপার বিরক্তিকর হলো। রোজ ঠিক ভোর 5টায় উপস্থিত হয়ে তার ডোরবেল টেপা। আমি বরাবরই লেট রাইজার, 8টার আগে চোখ খুলে না। তারপর চাটা খেয়ে বাজার করে এসে স্নানাহার সেরে
11টার মধ্যে অফিসের উদ্দেশ্যে যাত্রা। আমি চরম বিরক্তি সহ ঘুম ঘুম চোখে দরজা খুলে দিলেই সে পরনের কাপড়ে হাত মুছতে মুছতে ঘরে ঢুকে। আমিও ফের বিছানায় গিয়ে এলিয়ে পড়ি। রোজ অফিস থেকে ফিরে হাত মুখ ধুয়ে জলখাবার খেয়ে অদিতির সঙ্গে সেই দক্ষিণ পশ্চিমের বারান্দায় দুটো মোড়া টেনে বসতাম, চায়ের কাপ হাতে নিয়ে। অনেক দিনের অভ্যেস, নানা বিষয়ে গল্প হতো। সাম্প্রতিককালে তার মধ্যে থাকতো আমাদের আসন্ন সন্তানের প্রসঙ্গ। অষ্টমীর কথাও কিছু কিছু কানে এলো। আমি বললাম, অত ভোরে কেউ আসে? তুমি বারণ করতে পারো না? অদিতি ভুরু তুলল। ও তারও আগে একতলা সরকার গিন্নির কাজ সেরে আসে জানো। আর ও কটা বাড়িতে কাজ করে সেই খবর রাখো? 12টা! মাই গড! পরনের কাপড়ে হাত মুছতে মুছতে ঘরে ঢোকার কারণটা বোঝা গেল। তবু বললাম, কিন্তু অন্যান্য বাড়ির কাজ সেরেও তো আসতে পারে। তাই হয় না কি গো? এখানকার কাজ সেরে ও চলে যায় অনেকটা দূর, সেই মহামায়া তলায়। সেখান থেকে কাজ করতে করতে নিজের বাড়ি, তার মধ্যে এক বাড়িতে রান্নার কাজও করে। শুনলাম বাড়ি ঢুকতে ঢুকতে নাকি 12:30 1টা বেজে যায়। তারপর নিজের ফ্যামিলির জন্য রান্না বান্না, খাওয়া দাওয়া এইসব সারতে হয়। বুঝলাম, শীত নেই, গ্রীষ্ম নেই, রবিবার নেই, রোজ আমাকে কাঁচা ঘুম ভেঙে উঠতে হবে। ওর স্বামী নেই, মারা গেছে নাকি? অদিতি একবার নিজের কপালে হাত ঠেকালো। ইস, কি যে বলো না। আছে, আগে রিক্সা চালাতো, এখন কি সব অসুখ বিসুখ বাদিয়ে বাড়িতেই থাকে। ওদের একটা বাচ্চাও আছে। সে যাই হোক, নিজের ঘরের দিকে তাকিয়ে কিন্তু আমার মন বেশ ভালো হয়ে যেত। শখ করে একটা ফুলদানি কিনেছিলাম। তাতে একদিন দেখলাম ছোট্ট ছোট্ট নীল ফুলে ভর্তি একটা তোড়া। সাদা ফুলদানির সঙ্গে অপূর্ব মানিয়েছে। শুনলাম অষ্টমী এনেছে। আর একদিন অদিতি বলল, বারান্দার রেলিংয়ে ঝোলানোর জন্য প্লাস্টিকের টব এনো তো। এনে দিলাম। 2 দিন পর দেখলাম সেগুলোর গলা অবধি মাটি ভর্তি হয়ে তার উপরে ছোট্ট ছোট্ট গাছ দাঁড়িয়ে আছে। অদিতি জানালো, দোপাটি গাছ। কিছুদিনের মধ্যেই নাকি সাদা, লাল, বেগুনি, গোলাপি ফুল হবে। ভাবলাম, মাইনে তো দিই সাকুল্যে মাসে 120 টাকা। তার মধ্যেই বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা সামলে যে মহিলা অন্যের বাড়িকে এত সুন্দর করে সাজাতে পারে, তার নিজের বাড়িটা কেমন হবে? মুখে তো তাকে জিজ্ঞেস করা যায় না, কিন্তু আমি যেন সবটাই চোখের সামনে দেখতে পাচ্ছিলাম। নিশ্চয়ই একতলা ছিমছাম বাড়ি হবে একটা, হয়তো মেঝে মাটির কিংবা লাল সিমেন্টেরও হতে পারে। চারদিকের কঞ্চি বেড়ার দেওয়াল, অথবা হাফ দেওয়াল ইটের গাঁথনি। বাড়ির মাথায় টিন অথবা অ্যাসবেস্ট। ছোট্ট ছোট্ট দুটো প্রায় অন্ধকার ঘর, তবু তার মধ্যে চোখ সয়ে এলে দেখা যাবে। বেড়ার দেওয়ালে কাঠের লগার সঙ্গে ঝোলানো একটা ছোট্ট কাঠের আসন, তার উপরে শিব, কালী বা মা লক্ষ্মীর পট। সামনে কুচো কুচো দুটো প্লেটে একটা করে নকুলদানা, যার বেশিরভাগই পিঁপড়ের দল সাবার করে দিয়েছে। দুটো কুচো গ্লাসে জল, তার উপরে ধূপকাঠির ছাই পড়ে মৃদু আস্তরণ। দেওয়ালে ঝোলানো দড়িতে রোজকার লুঙ্গি, সায়া, বাচ্চার খুদে খুদে পোশাক এমন ভাবে আছে যেন পাটি পাটি রাখা, যেন টোকা দিলেই খসে পড়ে যাবে। ঘরে আসবাব সামান্যই, তবে তা দারুণ গুছিয়ে রাখায় ছোট্ট ঘরটা দরবার কক্ষের মতো বিশাল হয়ে উঠেছে। বাইরে ছোট্ট এক চিলতে বারান্দা, তার একদিকে ঢাকা দেওয়া উনুন, হাঁড়িকুড়ি, রান্না বান্নার আয়োজন। সামনে থাকবে ছোট্ট একটা উঠোন, তার এক কোণে একটা তুলসী মঞ্চ থাকাও বিচিত্র নয়। হয়তো সেই কোন রাত থাকতে থাকতে অষ্টমী উঠে পড়ে, গোবর জল দিয়ে উঠোন নিকিয়ে বাচ্চার জন্য দুধ গরম করে নেয়, নয়তো দুটো ভাতে ভাত ফুটিয়ে নেওয়া, নইলে স্বামী দেবতাটি উঠে গিলবেন কি। তারপরই বেরিয়ে পড়া আমাদের মনোরঞ্জন কলোনির উদ্দেশ্যে। দিনগুলো কাটছিল মন্দ নয়। রোজ 5টায় উঠে পড়তে পড়তে আমারও কেমন একটা অভ্যেস তৈরি হয়ে গেল। পরে আর ঘুম আসতো না। ভাবলাম সামনের মাঠে হাঁটাহাঁটি করলে কেমন হয়, তাই শুরু করলাম।
মনে হলো এতদিন বাড়তি 3 ঘন্টা বিছানায় পড়ে পড়ে সময়ের কি অপচয় করেছি। মনে মনে অষ্টমীকে থ্যাঙ্কস জানালাম, মুখে তো আর বলা যায় না। একদিন অদিতি জানালো আগামীকাল থেকে অষ্টমীর কাজে আসতে 8 ঘন্টা করে দেরি হবে। কেন? শুনলাম যে বাড়িতে ওরা এতদিন ছিল তার মালিক নাকি চলে এসেছে, তাই ঘর ছেড়ে দিতে হবে। বাড়ি বদল করে অষ্টমীরা আরো দূরে কোথাও চলে যাচ্ছে। চমকে উঠলাম, তাহলে এতদিন অষ্টমী ভাড়া বাড়িতে ছিল? আমার কল্পনায় গড়ে তোলা অষ্টমীর বাড়ি তাহলে ভাড়া বাড়ি? যাত চলে, নিমেষে সেই বাড়ি ঘর তোর ভেঙে চুরে একটা বস্তি বাড়ির ছবি ভেসে উঠল। একটা সরু গলি, জলে জলাকার, তার দুপাশে সার দিয়ে ঘরের পর ঘর, ঘরের পর ঘর, ঘর আর ঘর। এরপর কেটে গেছে আরো মাস 7। এরই মধ্যে একটা দুর্ঘটনা ঘটে গেছে। অদিতির মিসক্যারেজ হয়েছে। আজকাল বেশিরভাগ সময়ই ও মন খারাপ করে শুয়ে বসে থাকে। অষ্টমীর 12টা ঘরের মধ্যে 2টো ঘরের কাজ চলে গেছে। সেই সময়টাকে কাজে লাগিয়ে ওকে আমাদের রান্না বান্নার দায়িত্বটা দেওয়া হয়েছে। মাইনেও বাড়িয়ে 350 করে দিয়েছি। একদিন অফিস থেকে ফিরে অদিতির মুখে শুনলাম অষ্টমীরা নাকি যুব কলোনিতে ভাড়া নিয়ে চলে এসেছে। মানে, যতদূর জানি যুব কলোনি মোটামুটি একটা সমৃদ্ধ বস্তি অঞ্চল। এখনো অল্প কিছু প্লটে যা জায়গা ফাঁকা আছে সেখানে দ্রুত ফ্ল্যাট উঠছে। এখন যুব কলোনিতে একটা 1.5 কামরার ফ্ল্যাট হলেও তার ভাড়া 1000 বা 1200 নিচে তো হবেই না। অদিতির মুখে শুনে শুনে যা আন্দাজ হয়েছে, অষ্টমীর সংসারে তো সেই একমাত্র আর্নিং মেম্বার, আর বর্তমানে তার মাসিক আয় কোনো মতেই 1400 থেকে 1600 টাকার বেশি নয়। তবে কি ও বা ওর স্বামী কোনো বেআইনি কাজের সঙ্গে যুক্ত? শেষমেশ আমরা ফেসে যাব না তো? একদিন আর কৌতূহল চাপতে না পেরে অদিতিকে প্রস্তাব দিলাম, সারাদিন ঘরে মনমরা হয়ে বসে না থেকে বিকেল নাগাদ আশেপাশে ঘুরে আসি বরং। অদিতি রাজি হয়ে গেল। আমি ওকে নিয়ে একটু এদিক ওদিক ঘুরেই যুব কলোনিতে হাজির হলাম। আলগোছে বললাম, এদিক আমাদের অষ্টমী ভাড়া নিয়েছে না? কোথায় জানো? অদিতি জানালো, ঠিক করে জানে না, তবে দিনবাজারের আশেপাশেই শুনেছিলাম। গেলাম সেদিকে। দিনবাজার পার হতে বাদিকে অনেকটা জমি খালি, তার মধ্যে বিক্ষিপ্ত গোটাচারেক ফ্ল্যাট বাড়ির কঙ্কাল। কোনোটা ইটের গাঁথনি সম্পূর্ণ হয়েছে, কোনোটা সবে ভিতের উপর উঠতে শুরু করেছে। হয়তো 7-8 মাসের মধ্যে রং টং করে একটা 4-5 তলা বিল্ডিং দাঁড়িয়ে যাবে। তারপরে নতুন মালিকদের আনাগোনা চালু। কিন্তু অষ্টমীর বাড়িটা ফেরার কথা ভাবছি, এমন সময় কানে এলো, অদিতি বৌদি, আপনি এখানে? চমকে তাকিয়ে দেখি একটা নির্মীয়মান ফ্ল্যাট বাড়ি থেকে বেরিয়ে আসছে অষ্টমী। এখানে কি করছে ও? এই বাড়িটায় তো সবে জানলা দরজার ফ্রেম লাগানো হয়েছে, এখনো অনেক কাজ বাকি। পাশে ইট আর বালির ছোটখাটো পাহাড়, সিমেন্টের বস্তাগুলো ডাই করে রাখা আছে এক পাশে। অদিতি জিজ্ঞেস করল, এখানে? অষ্টমী হাসল, এটাই তো আমার বাড়ি এখন, কিন্তু এখানে তো দরজা জানালা কিছুই নেই, রাতে বস্তা ঝুলিয়ে রাখি। আসলে যেখানে যেখানে বাড়ি তৈরি হয়, বালি সিমেন্ট পাহারা দেওয়ার জন্য সারাদিন রাতের লোক দরকার পড়ে। এই বাড়িটা তৈরি হয়ে গেলে আবার অন্য কোনো জায়গায় চলে যেতে হবে। নিভে আসা আলোয় আমি অপলক তাকিয়ে দেখছিলাম অষ্টমীর বাড়ি। শেষ হলো আজকের গল্প, অষ্টমীর বাড়ি।